প্রিয় দর্শক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ আওয়ার এক্সট্রা। কৃতজ্ঞতা জানাতে চাই, আজকের পর্বে যা যা থাকতে জানিয়ে দিতে চাই। দর্শক গত দিনে যারা নিউজ আওয়ার এক্সট্রা দেখেছিলেন, আমরা শেষ কথা যেটি ছিল যে অর্থাৎ যা কিছুই ঘটুক গেল বছরের মতো ৩০০ টাকায় পেঁয়াজ কিন্তু আর হচ্ছে না, এটা নিশ্চিত। এরকম একটি কথা বলে আমরা শেষ করেছিলাম এবং আজকে সারা দিনে অর্থাৎ পেঁয়াজের যে পরিমাণ আপডেট আমরা দেখেছি, কিংবা এটি নিয়ে সাধারণ মানুষের প্যানিক হওয়ার যে বিষয়গুলো দেখেছি, পাশাপাশি সেটি নিয়ে রাজনীতি যেমন দেখেছি, আমরা কূটনীতিও তার চেয়ে কম হয়নি। সব কিছু মিলে আমাদের আজকের শিরোনাম আমরা রেখেছি পেঁয়াজ, প্যানিক এবং পলিটিক্স। আমরা যাদেরকে পেয়েছি একটু পরিচয় করিয়ে দিতে চাই। সাবেক পররাষ্ট্র সচিব, আন্তর্জাতিক বিশ্লেষক শমশের মবিন চৌধুরী স্যারকে আমরা পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা পেয়েছি অর্থনীতিবিদ ডক্টর শফিকুজ্জামান স্যারকে, আমরা পেয়েছি অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে অর্থনীতিবিদ মোহাম্মদ হেলাল উদ্দিন আছেন এবং আরও অনেকেই হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা এই মুহূর্তে আমার সহকর্মী মফিদুল তপুর একটি প্রতিবেদন দেখাতে চাই আজকের বাজারের কি পরিস্থিতি। সব কিছু মিলে আমরা একটু দেখে কথা শুরু করব। রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ সরবরাহের কেন্দ্র শ্যামবাজার আড়তে ক্রেতাদের ভিড় নেই, কিন্তু ট্রাকে ট্রাকে আসছে পেঁয়াজের নতুন চালান। মাত্র একদিনের ব্যবধানে শ্যামবাজারে পেঁয়াজের পাইকারি দর কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন বাড়তি দামে পেঁয়াজ কিনে এখন লোকসানে পড়েছেন তারা, তাই জেলা উপজেলা পর্যায়ে দাম না কমলে এজেন্টদের পেঁয়াজ কিনতে নিষেধ করছেন। যেমনি কমে যায় তো আমার পার কেজিতে ২৫-৩০ লস হইব কেজিতে। আমার এই কিনা বসে প্রায় ৮৮ টাকা, মানে এটা আপনার এই ফরিদপুর আড়তে বাজারে আপনার খরিদ্দার নেই, যার কারণে এখানে আপনার কেজিতে ব্যাপারী বর্তমান যারা কিনে আনছে ওনাদের আপনার ১০ হইতে ১৫ টাকা বর্তমান বাজারে কম। কিন্তু ইন্ডিয়া যদি যে পেঁয়াজগুলো থাকতেছে কথা বলতেছে, যদি ওগুলো ছাড়া বাজার আরও নিয়ন্ত্রণ চলে আসবে। এই ২-৩ দিন বেচা কেনাটা কমেতে বাজারটা কমে গেছে। ধরেন কাঁচা মালে তো রাখা যাবে না, কাঁচা মাল বেচতে হবে, নাহলে পয়সা যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য দামটা হঠাৎ করে কমে গেছে। পেঁয়াজের দাম নিয়ে যেন খুচরা ও পাইকারি বাজারে কোনো কারসাজি না হয়, সেজন্য তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। চলছে মাঠ পর্যায়ে ঝটিকা অভিযান। আপনার প্রয়োজন ১ কেজি পেঁয়াজের, আপনি যদি সেখানে ১০ কেজি কিনে আপনি ঘরে স্টোর করেন, সেটাও কিন্তু এক ধরনের কি হচ্ছে যে বাজার থেকে আমার পণ্য কমে যাচ্ছে। এই জন্য কি হয়েছে যে এই যে মানে প্যানিক বাইংয়ের কারণে কি হয়েছে যে হঠাৎ করে একটা বড় ধরনের পেঁয়াজের বাজারে একটা চাপ আসছে। এদিকে পেঁয়াজ আমদানির ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে মার্জিন বা নগদ জমার হার ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠানো হয়েছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আবারও বলছি যে মানে যারা খুব প্যানিকড হয়ে রাতারাতি বড় লোক হওয়ার আশায় অনেক বেশি দামে মজুতদারি করেছিলেন বা কিনেছিলেন, তাদের চিত্র কিন্তু আজকে এটি। এবং মধ্যবিত্ত সমাজ যারা প্রয়োজনের অতিরিক্ত কেনার যে একটি ট্র্যাডিশন আমরা প্রায়শই দেখি, বিশেষ করে সেই লবণ বিতর্কের পর থেকে নানাভাবে কিন্তু এখন হিসেব নিকেশ করতে শুরু হয়েছে। অর্থাৎ সেটি পরিষ্কার যে ৩০০ টাকায় পেঁয়াজ কিন্তু আর হচ্ছে না, যা কিছুই আমরা বলি। আর বেশ কিছু ডেভেলপমেন্ট আছে আজকে, যেমনটা বলছিলাম পররাষ্ট্রমন্ত্রী আজকে এই বিষয় নিয়ে কথা বলেছেন, আমরা সেটিও একটু দেখাতে চাই। অর্থাৎ আমাদের অতিথি যারা আছেন তাদের কথা আমরা শুনবো, কিন্তু একটু আপডেট এবং ঘটনা প্রবাহ বলে যে প্যানিকের কথা বলছি, যে পলিটিক্সের কথা বলছি, যে কূটনীতির কথা বলছি, সেটিতে আমরা একটু ফোকাস করতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয় খুব এতে অনুতপ্ত, কারণ তারাও জানতো না যে হঠাৎ করে এইটা বন্ধ হয়েছে। এবং আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ধরনের অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের জানানো প্রয়োজন। তো এইটা আসলে তাদের মন্ত্রণালয় নাকি এটা সম্পর্কে কিছুই জানতো না। মোটা দাগে এই কথা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, কিংবা আমাদের সাংবাদিক যারা সেই সময় সেই অনুষ্ঠানটিতে ছিলেন, আমি যদি তাকে পেতাম তাহলে আমি জিজ্ঞেস করতাম যে তারা জানতো না, ঠিক আছে, কিন্তু যে সমস্ত ট্রাকগুলো আটকে আছে সেটি কবে খুলবে, বা সেগুলো
কবে বাংলাদেশে ঢুকবে, সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক একটি সৃষ্টি, বা রাতারাতি কি করে সমস্ত মজুদ থাকা সত্ত্বেও রাতারাতি আমরা দাম বাড়িয়ে ফেললাম, আমরা রাতারাতি 5 কেজির জায়গায় 10 কেজি কিনে এসে ঘরে স্টোর করলাম, এই যে আমাদের প্যানিক হওয়া, সেটি আদৌ কি মঙ্গলজনক? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে হারুনুর রশিদ, তিনি গতকালকেও আমাদের এই নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে ছিলেন। তিনি সভাপতি আমদানি রপ্তানি গ্রুপ হিলি স্থল বন্দর। আমি যখন এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম তার সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন যে ভারতের ব্যবসায়ী নেতা যারা আছেন তাদের সঙ্গে তাদের কথা হয়েছে। কি কথা হয়েছে আমরা হারুনুর রশিদের কাছ থেকে শুনতে চাই। হারুনুর রশিদ, আপনার সঙ্গে তাদের অর্থাৎ ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কি কথা হয়েছে? ধন্যবাদ। আসলে গত রবিবারে সর্বশেষ আমরা পেঁয়াজ আমদানি করেছি। আমরা রবিবারে হিলিস্থল বন্দরে সর্বশেষ 38 টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছি। হঠাৎ করে সোমবারে তারা পেঁয়াজ বন্ধ করে দেয়। পেঁয়াজ বন্ধ করে দেওয়ার কারণ আমরা ইন্ডিয়ান এক্সপোর্টারের কাছে জানতে চাই। তারা বললো যে মৌখিকভাবে আপাতত কাস্টমসে বলা আছে, ইন্ডিয়ান কাস্টমসে, তারা যেন কোনো পেঁয়াজ এক্সপোর্ট না করে। কেন? বললো যে দিল্লিতে নাকি মিটিং চলছে, পেঁয়াজ এক্সপোর্ট হবে কি হবে না। আমরা অপেক্ষায় থাকলাম। শেষ পর্যন্ত সোমবারে কোনো মাল বাংলাদেশে প্রবেশ করলো না। আমরা মঙ্গলবারে চলে গেলাম। মঙ্গলবারে জানলাম, সোমবার সন্ধ্যাতে জানলাম তারা এক্সপোর্ট করবে না, নোটিফিকেশন দিয়ে দিছে। আমরা মঙ্গলবারে এক্সপোর্টারদের চাপ সৃষ্টি করলাম যে আমরা যে এলসি দিয়েছি, আমাদের ওপারে যে মালগুলো আটকা রয়েছে, প্রায় হিলি স্থল বন্দরে 200 ট্রাক আটকা রয়েছে, সারা ইন্ডিয়াতে, অল ইন্ডিয়াতে প্রায় 1000 ট্রাক আটকা রয়েছে, সেই মালটি আমাদের দেয়া হোক জরুরি ভিত্তিতে। সেই চাপ সৃষ্টি করার কারণে তারা তাদের সরকারের কাছে চাপ সৃষ্টি করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের মাধ্যমে। ওনাদের সরকার নাকি একটি আশ্বস্ত করেছে যে আমাদের যেই পেঁয়াজটা আটকা পড়েছে সেটা তারা এক্সপোর্ট করবে। আমরা সেই আশায় বসেছিলাম, আজ পর্যন্ত বসেছিলাম। কিন্তু আজকে আমাদের ওপারের এক্সপোর্টার রামনাথ সাহা জানালেন যে আজ পর্যন্ত নোটিফিকেশনটা সিদ্ধান্ত নাকি হয়ে গেছে, তারা এই পেঁয়াজটা এক্সপোর্ট করবে, কিন্তু নোটিফিকেশনটা এখনো তারা পাঠাইতে পারে নাই। আগামীকাল শুক্রবারে তারা নোটিফিকেশনটা দেবে। আগামী শনিবার থেকে সেই পণ্যগুলো যেগুলো আটকা পড়েছে সেগুলো বাংলাদেশে তারা প্রবেশ করাবে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছে, তার দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে আমরা আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি। আর বিশেষ করে যে পেঁয়াজটা এখন আটকা পড়েছে সেটা কিন্তু পচন সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে পচন ধরেছে। আমাদের কিন্তু মালটা নিয়ে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তারপরেও আমি আপনার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ এখনো পেঁয়াজ আছে। পেঁয়াজ নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনিবার থেকে যদি ভারত থেকে পেঁয়াজটা বাংলাদেশে এক্সপোর্ট করে, আরো বাংলাদেশের বাজার অনেক কমে যাবে, অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসবে, দেশি পেঁয়াজ আসবে, কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের কাছে এরকম তথ্য আছে। হারুন ভাই, একটা ছোট্ট বিষয় আপনাকে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরাও বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে আজকে কথা বলেছি, সারাদিন ধরেই তাদের কাছ থেকে বিষয়টি বোঝার চেষ্টা করেছি। তারা যে সমস্ত তথ্যপত্র আমাদেরকে দিয়েছে, অথবা আমরা হয়তো আজকের এই অনুষ্ঠানেই তাদের সঙ্গে আবারও টেলিফোনে যুক্ত হব, যে বিষয়টি একদম পরিষ্কার করে বলা যে এখন এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী 5,42,000 মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। এবং বাজারের চিত্রটি আপনি দেখলেন যে বাজারে ক্রেতা নেই, পেঁয়াজ পতনশীল পণ্য। এবং আপনার কথার সূত্র ধরে, এবং রিকি বারুই যিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন পশ্চিমবঙ্গ থেকে, তিনি জানিয়েছিলেন যে রবিবার সেই হিলি বন্দরে 200 আরও 688 অর্থাৎ প্রায় 800 ট্রাকের মতো পেঁয়াজ আমাদের এখানে ঢুকবে। তাহলে পেঁয়াজের দাম কততে নেমে আসবে? আজকে আমরা মার্কেটে দেখেছি যে সেখানে প্রায় 45-50 ছুঁই এরকম একটি দাম, ক্রেতা নেই এবং কমে বিক্রি করার একটা চেষ্টা, অর্থাৎ 35 টাকাতেও সন্ধ্যায় আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে। অর্থাৎ এই 800 ট্রাক যদি পেঁয়াজ ঢোকে, অন্যান্য সূত্র থেকে ঢুকছে, দাম তাহলে কি হবে? হারুন ভাই, আসলে যেটি ব্যাপার, আমাদের যখন রবিবারে লাস্ট এক্সপোর্ট হয়ে গেছে, সোমবারে ভারতীয় সরকার ডিক্লেয়ার দিয়ে দিলেন পেঁয়াজ এক্সপোর্ট করব না। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেল গতবারের মতো, যে 300 টাকায় পেঁয়াজ খাইতে হবে কিনা। এই আতঙ্কে প্রত্যেকটি জায়গাতে যার দরকার 1 কেজি সে কিনছে 10 কেজি, 15 কেজি, 20 কেজি কিনে ফেলছে। এই জন্যই বাজারের সংকট দেখা দিয়েছে, দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি আগেই বলেছি, বাংলাদেশে
পেঁয়াজের কোনো ঘাটতি নেই, পেঁয়াজের দাম বাড়ার কোনো না হারুন সম্ভাবনা ভাই, নেই। একদম মানুষ পরিষ্কার অতি করে চাহিদা তাহলে দাম দেখানোর কত জন্য হবে? অর্থাৎ আমার কথা হচ্ছে যে 800 ট্রাকের কথা আমরা যেটি ভারতীয় ব্যবসায়ীরা জানালেন, আপনারা জানেন, আমরা আজকে একটু হোমওয়ার্ক করে এই সংখ্যাগুলো বলছি, তাহলে বাজারের দাম কত হবে? 30 টাকার নিচে কি নামবে? এই এই পেঁয়াজগুলো যদি বাংলাদেশে প্রবেশ করে, আশা করছি 40-এর মধ্যেই দাম থাকবে বর্তমান সিচুয়েশনে। ওকে, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আরো যারা আছেন এবং পেঁয়াজের প্যানিক হওয়ার বিষয়টি আমরা একটু শুনলাম, মজুদের কথাও শুনছি, কিন্তু সেটি নিয়ে যে পলিটিক্স এবং সেটা নিয়ে যে কূটনীতি, সেটি আমরা কথা বলবো। আমাদের সঙ্গে শমশের মবিন চৌধুরী আছে, যেমনটা আগেই বলা হয়েছিল আপনাদেরকে। দর্শক, আমার সহকর্মী আশিকুর রহমান অপু পেঁয়াজের খুঁটিনাটি দেখে গেল বছরের ক্রাইসিসটিকে সামনে রেখে একেবারে গবেষণা করে একটি প্রতিবেদন তৈরি করেছে। আমরা একটু দেখে শমশের মবিন চৌধুরীর কাছে যাব। একই নদী পদ্মা গঙ্গা, বেরসিক ইলিশ বঙ্গোপসাগর থেকে পদ্মা পর্যন্ত এসে যেন হাঁপিয়ে যায়। গঙ্গায় যায় অল্প কিছু, কিন্তু থাকে না সেই স্বাদ। পশ্চিমবঙ্গ জুড়ে ভাতে মাছে বাঙালির পাতে, তাই চাই পদ্মার ইলিশ। অন্যদিকে শুকনো তিস্তা, পানি আসে না, ওপার বাংলায় কম পড়বে তাই। বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবি আটকে আছে ভারতের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের টানাপোড়েনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তাই সুন্দর ভাষায় বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইলিশের গতিপথ স্রোতের বিপরীতে, পানি এলে স্রোত ঠেলে ইলিশ যাবে নিজেই। শ্রীমতী ব্যানার্জি তিনি ঠাট্টা করে বলছিলেন যে আমরা এখন ইলিশ খুব কম পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হেসে বললেন যে পানি আসলেই এই ইলিশও যাবে। পানি আসেনি, ইলিশও যায়নি, কিন্তু আতিথেয়তা যাদের স্বভাবজাত, সেই বাংলাদেশ ঠিকই ইলিশ পাঠিয়েছে ভারতে। পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে যাচ্ছে 1450 মেট্রিক টন ইলিশ। এর প্রথম চালানে সোমবার যখন ভারতে পৌঁছালো 12 মেট্রিক টন, সেদিনে ঘোষণা এলো ভারত থেকে আবারও বন্ধ পেঁয়াজ রপ্তানি, ঠিক গতবারের মতো। নেইবারহুড ফার্স্ট যাদের কূটনীতির প্রথম বাক্য, তারাই সবচেয়ে আপন প্রতিবেশীকে না জানিয়ে বন্ধ করল পেঁয়াজ রপ্তানি। গতবার এরকম ঘটনায় বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে 30 টাকার পেঁয়াজ উঠেছিল 300-তে। হাতে কি বলো দেখি, কি কি কোহিনূর পেঁয়াজ। হাতে মারা পানিতে মারার প্রবচন পরিবর্তিত হয়েছিল পেঁয়াজে আটকানোতে। কিন্তু পেঁয়াজে কি আটকানো যায়? খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারত সফরে বলে এসেছিলেন পেঁয়াজ ছাড়াই ভালো রান্না সম্ভব। हमारा कुक को मैं बोल दिया कि अब से हम प्याज देके खाना मत पकाओ, प्याज बंद कर दो। मुझे मालूम नहीं आप ये चाहते हैं कि वो प्याज बन रहे, हम प्याज छोड़ के चले। थोड़ा सा नोटिस देने से अच्छा होते थे कि हम भी थोड़ा दूसरा जगह से ला सकते थे। আমাদের মধ্যে অলিখিত যে কথাটি ছিল যে ভারত অব্যাহতভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই ধরনের কোনো পরিবর্তন থাকে আমাদেরকে আগে জানিয়ে দেবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে। গতবার ধাক্কা সামলানোর অভিজ্ঞতাতে এবার পেঁয়াজ আটকানোর অ্যান্টিবডি সমৃদ্ধ বাংলাদেশ। বাজারে যেমন আছে যথেষ্ট মজুদ, প্রথম দিনেই আমদানিকারকেরা অনুমতি নিয়েছে অন্যান্য দেশ থেকে প্রয়োজনীয় পেঁয়াজ আনতে। ফলে এবার অন্তত পেঁয়াজে আটকাবে না বাংলাদেশ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এরকম হঠাৎ পণ্য আটকে দেয়ায় ভারতের কি লাভ হলো, নাকি নিকটতম পড়শির সঙ্গে পিপুল টু পিপুল কানেক্টিভিটিতে বরাবরের মতোই বাড়ল অস্বস্তি? আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা শমশের মবিন চৌধুরী স্যারের কাছে যাব। যে স্যার, আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আজকে যে আসলে শুধু বাংলাদেশ নয়, সবার জন্যই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। হারুন রশিদ আমাদের সঙ্গে, তিনি যেমনটা বলছিলেন, ফোন করে জানতে হয়েছে যে দিল্লিতে একটি মিটিং হচ্ছে, মিটিংয়ের সিদ্ধান্ত কি হয়, তারপর এলসি করা হয়েছে, সেগুলো ছাড়া হবে, ঠিক এরকম একটি বিষয়। টাইমস অফ ইন্ডিয়া পরিষ্কার লিখে দিল যে ভারত পেঁয়াজের দাম বাড়াতে চায়, অন্যান্য দেশ থেকে তাদের প্রচুর চাহিদাপত্র পড়েছে, অর্থাৎ এই সুযোগে কিছুটা ব্যবসা হলে মন্দ কি। সব কিছু মিলে এই কূটনীতি শেষ পর্যন্ত, বিশেষ করে আশিকুর রহমান অপুর প্রতিবেদনটি যে কথাটি দিয়ে শেষ হয়, তাহলে কি পিপল টু পিপল কানেক্টিভিটির
যে নীতি সেটি অস্বস্তি দিয়ে শুরু হলো? শমশের মবিন চৌধুরী কি বলবেন? ধন্যবাদ প্রণব শাহ আপনাকে। আমি সর্বপ্রথমে জনাব হারুন রশিদকে ধন্যবাদ জানাতে চাই। উনি অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় উনি বাজারের অবস্থানটা আমাদেরকে সকলে জানালেন, এবং এটাও বোঝা গেল যে ব্যবসায়ী মহলেই কিন্তু ব্যবসায়ীদের সাথে এই নিয়ে যোগাযোগ হচ্ছিল দীর্ঘদিন ধরে। যখন একটা আন্দাজ করা যাচ্ছিল বা আঁচ করা যাচ্ছিল যে ভারতে পেঁয়াজের চাহিদা বাড়তে পারে, সে কারণে হয়তো যেহেতু ভারতে বন্যাও হয়েছে এবছর, হয়তো গত বছরের মতো এবার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ ভারত নিতে পারে। তো গতকালকে একটি অনুষ্ঠানে, টেলিভিশনের অনুষ্ঠানে, আমি মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে এই প্রশ্নই করেছিলাম যে আপনারা কি আগে ভাবে কোনো আঁচই করতে পারেননি যে ভারত এবার গত বছরের মতো হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিতে পারে? উনি স্পষ্ট ভাষায় বললেন যে না, আমরা আঁচ করতে পারিনি। ওনার সততার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। তবে আমি বলবো যে হারুন রশিদ সাহেবদের মতো লোক যারা মাঠ পর্যায়ে এটা নিয়ে কাজ করছেন, তারা অনেক বেশি অগ্রগামী ভূমিকা রাখছেন, অনেক বেশি এ ব্যাপারে সচেতনতা রাখছেন, যে সচেতনতা সরকারের থাকা প্রয়োজন ছিল। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম বললেন যে অলিখিত একটি সমঝোতা আছে যে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হঠাৎ করে বন্ধ করবে না, বা বন্ধ করতে হলেও আগে ভাগে তারা আমাদেরকে একটা জানাবে। তো এবারও তো কালকে বাণিজ্য মন্ত্রী থেকে বুঝতে পারলাম যে আমরা আগে ভাগে জানতে পারিনি। এখন যে প্যানিক বাইটা যেটা হয়েছে, এটা কিন্তু গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু এটা হয়েছে। গত বছরে যে অবস্থা দাঁড়িয়েছিল পেঁয়াজ নিয়ে, সে কারণে লোকে ধারণাই করে নিয়েছে যে এই বছর হয়তো সেরকম একটা অবস্থান হতে পারে যে বিয়ের অনুষ্ঠানে পেঁয়াজ দিয়ে রান্না না করে বিয়ের উপহার দেওয়া হয় 1 কিলো পেঁয়াজ। সেটাই কিন্তু গত বছরে হয়েছিল বাস্তবে। তো সেটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে, সে কারণে বোধহয় গতকাল অনেকেই হয়তো প্যানিক হয়ে বা আতঙ্কিত হয়ে পেঁয়াজ কিনেছে। আমি যেটা আমরা আশা করব একজন কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে, এবং আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রথা রয়েছে যে আপনি যদি কোনো পদক্ষেপ নেন রপ্তানি বা আমদানির ক্ষেত্রে, সেটা অপরপক্ষকে একটা সময়ের সুযোগ দিতে হবে, আগে ভাগে জানাতে হবে যে আমি এই পদক্ষেপ নিতে যাচ্ছি। সেটা পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে হোক বা যে কোনো পণ্যের রপ্তানির ক্ষেত্রে হোক। পেঁয়াজের ক্ষেত্রে তো আরো বেশি, কেন পেঁয়াজ একটা পচনশীল পণ্য। এখন যে জিনিসটা আমার কাছে একটু অবাক লাগছে যে বাণিজ্য সঙ্গে যারা জড়িত তারা আরো ভালো বলতে পারবেন, যে লেটার অফ ক্রেডিট যেখানে খোলা হয়েছে সেটা কিন্তু হঠাৎ বন্ধ করে দিয়ে আপনি মূল্য বৃদ্ধি করতে পারেন না। কারণ লেটার অফ ক্রেডিটটা আপনার একটা মূল্যের ভিত্তিতে খোলা হয়েছে। এখন যদি ভারতে পেঁয়াজি ব্যবসায়ীরা মনে করেন যে ওনারা যেহেতু পেঁয়াজের চাহিদা বহির্বিশ্বে এখন অনেক বেশি হবে, যেমন ইউএই, সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল পেঁয়াজের ক্ষেত্রে, অন্যান্য দেশে হয়তো সেখানে আছে, সেখানে হয়তো তারা বেশি দামে হয়তো রপ্তানি করতে পারবে বলে এই জন্য বাংলাদেশের এই পেঁয়াজ প্রবেশটা বন্ধ রেখেছে। কিন্তু বন্ধ রেখে তাদেরও কোনো লাভ হবে না, সে পেঁয়াজ কিন্তু তারা কোথাও বিক্রি করতে পারবে, এটা পচনশীল বিষয়। তো এখন আরেকটা জিনিস যেটা দেখলাম, যেটা হারুন রশিদ সাহেবের থেকে আমি বুঝতে পারলাম, শুনতে পারলাম, এটা আমার কাছে নতুন একটা জিনিস, যে সরকারি মহলে সিদ্ধান্ত হয়েছে সেই প্রজ্ঞাপন কাস্টম পর্যন্ত এসে এখনো পৌঁছায় নাই। এটা হচ্ছে টেকনোলজির যুগ। এখানে কিন্তু ওই বার্তা বাহক দিয়ে কোনো খবর পাঠাতে হয় না। মুহূর্তের মধ্যে আপনি ল্যাপটপে বোতাম টিপলে একটা বার্তা, একটা ইমেল মেসেজ, ফ্যাক্স বলেন, ইমেল বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মানে একাধিক সূত্র আছে যেটা দিয়ে আপনি একটা খবর পৌঁছাতে পারেন। তো এই খবরটা আসতে সময় লাগছে কেন, সেটা বোধহয় ভারত সরকারই ভালো বলতে পারবে, ভারতের যারা এটা নিয়ে জড়িত তারা বলতে পারবে। তবে জনগণের মনে যে প্রশ্নটা জাগবে যে এই বন্ধু প্রতিম রাষ্ট্র, যাদের পররাষ্ট্র সচিব অতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন, বললেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কে আরো সুদৃঢ় করা হবে। সুদৃঢ় কিন্তু শুধু মুখে মুখে বললে হয় না, সুদৃঢ় হয় সম্পর্ক বা আস্থা ঘাটতির ব্যবধানটা কমে আসে যখন মাঠ পর্যায়ে জনগণ দেখে যে কিছু কাজ হচ্ছে। সে কাজ যদি না হয়, যে পররাষ্ট্র সচিব বলে গেলেন
কিন্তু আপনারা আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেন। জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো, জনগণের মধ্যে কিন্তু আস্থাহীনতাও সৃষ্টি হলো, শুধু আতঙ্ক সৃষ্টি নয়, আস্থাহীনতাও সৃষ্টি হলো। সেই ক্ষেত্রে আমি আশা করেছিলাম ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের ঐতিহাসিক, যাদের সঙ্গে আমাদের কানেক্টিভিটি দিন দিন বাড়ছে, যাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অন্যান্য ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। এখন এক সময় শুনলাম ভ্যাকসিন কূটনীতি, এখন হচ্ছে পেঁয়াজের কূটনীতি। তো এইসব জিনিস নিয়ে কূটনীতি হবে কেন? এগুলো তো দৈনন্দিন গতানুগতিক বিষয়। কূটনীতি হবে আপনার অনেক বড় বড় বিষয় নিয়ে। আপনার কূটনীতি হবে প্রতিরক্ষা বিষয় নিয়ে, কূটনীতি হবে আপনার আন্তর্জাতিক বাণিজ্য বিষয় নিয়ে, কূটনীতি হবে আপনার পিপল টু পিপল কন্ট্যাক্টকে বৃদ্ধি করার ক্ষেত্রে। এই পেঁয়াজ বাণিজ্য, ভ্যাকসিন বাণিজ্য, এসব তো মানুষের দৈনিক চাহিদা, এসব নিয়ে কেন কূটনীতি হবে? তিস্তার পানি আমরা পাচ্ছি না, তিস্তা নিয়ে কোনো অগ্রগতি নেই। আমার তো মনে হয় বাংলাদেশের জনগণ শুধু নয়, বাংলাদেশ সরকারও এই ব্যাপারে একদম নিরাশ হয়ে গেছে, যেটা না হবে না, আমরা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করব। এখন দেখা যাক, যে কথা হারুন রশিদ বললেন যে সিদ্ধান্ত হয়েছে যে সীমান্ত এলাকায় কাস্টমসে যে ট্রাকগুলো আটকা পড়ে আছে সেগুলো আসতে পারবে। এগুলো আদৌ আসতে বিলম্বিত হওয়াটাই আমার কাছে ভালো দেখাচ্ছে না, যেটা মনে করবো অনেক বেশি অ্যামেচারিশ একটা কাজ হয়েছে। বিশেষ করে গত বছর। স্যার, আমি একটু, আমাদের সঙ্গে মোহাম্মদ হেলাল আছেন স্যার, আমাদের অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্যারের কাছ থেকে আমরা একটু শুনে নিব যে স্যার, একটা বিষয় যে আজকে টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি বলেছে যে ব্যুরোক্রেসির একটি অনন্য উদাহরণ হচ্ছে এই পেঁয়াজ বন্ধের একটি বিষয়। অন্যদিকে যে বিষয়টি তাদের প্রতিবেদনে তারা বলছেন যে এতে করে দুই দেশের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে, এবং টাইমস অফ ইন্ডিয়া অনেকটা ক্ষোভ প্রকাশ করা এবং বলছে যে আসলে মোদী সরকারের অনেক কিছুর উপরে যে নিয়ন্ত্রণ নেই সেটি একটি বিষয়, যে অতি উৎসাহী হয়ে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের নাম, সংশ্লিষ্ট বাণিজ্য কর্মকর্তারা যে এলসি করার পরও সেটি বন্ধ করা হয়েছে, মানে সরবরাহ করা হয়নি, এরকম একটি প্রতিবেদন। সব কিছু মিলে এটি একটি দিক। আবার অন্যদিকে আরেকটি দিক আমাদের কাছে হয় যে এক রাতের ব্যবধানে আমরা যেভাবে দাম বাড়িয়ে ফেললাম এবং যেভাবে প্যানিকড হলাম, বা আমাদের নীতি নৈতিকতাই কোথায়, বা আমাদের ব্যবসায়িকদের যে প্রিন্সিপাল সেটিই বা কোথায়, কিংবা এখন ব্যবসায়ীরা যে কথাগুলো বলছেন যে এটা তো ঘরে ধরে রাখা যাবে না কারণ বাজার পড়ে গেছে আজকে, সেটি পচনশীল দ্রব্য এবং গত 2-3 দিন পর থেকেই পচতে শুরু করবে। আবার যে সমস্ত এলসি খোলা হলো সেইগুলো 7 দিন বসিয়ে রাখা হলো, অর্থাৎ আগামী রবিবারের আগে ট্রাক ঢুকছে না, এই পেঁয়াজও পচতে শুরু করবে। তার দায় কে নিবে সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন। হেলাল স্যার, অনেক কিছু আপনার কাছে, কিন্তু কি জবাব দিবেন? জি, আপনি একটু আনমিউট করবেন আপনার অডিওটি। জি বলুন। ঠিক আছে না, এবার ঠিক আছে। হ্যাঁ, এই কয়েক মাস আগেই কিন্তু একাধিকবার আপনার স্টুডিওতে গিয়েছি পেঁয়াজ নিয়ে আলোচনা করার জন্য। তো আমার নিজেরও ধারণা ছিল না যে এত অল্প সময়ের মধ্যে আবার আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে। যে প্রশ্নটা আপনি করলেন যে আপনার যেভাবে বন্ধ হলো, এখন কোন একটা দেশ তো আপনার তার যে পলিসি সেটা তার মধ্যে নিতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে শুধু বন্ধ প্রতি দেশ না, যেটা যারা সমস্যা মোহাম্মদ চৌধুরী বললেন, যে আপনার যে কোনো দেশের ক্ষেত্রে আপনার যেহেতু বাণিজ্যিক পার্টনার, সেখানে কিন্তু একটা সমন্বয়ের ব্যাপার থাকে, এবং সেখানেও আপনার এলসি ওপেন করা হয়েছে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে তো আমার কোনোভাবেই মনে হয় না যে একটা ট্রাক চলে আসলে আপনার সীমান্তে সেটা আটকে দেওয়া যায় বা উচিত। তো সেগুলি অবশ্যই অস্বস্তিকর, কিন্তু একটা জায়গায় আমার একটু খটকা লাগে। আপনি যেমন বললেন যে ইন্ডিয়ার ভিতরে আপনার শীর্ষ পর্যায়ের আপনার অজ্ঞাত সারে বা শীর্ষ পর্যায়ের আপনার সম্মতি ছাড়া এখানে আপনার অতি উৎসাহী কেউ এটা করেছে, সেটা আমি মানতে একটু কঠিন মানাটা। কারণ যেখানে দুইটা রাষ্ট্রের মধ্যে আপনার এই একটা আপনার বিষয়, এবং যেটা বাংলাদেশের ক্ষেত্রে যে সেন্সিটিভ, এটাতে আপনার কোনো অ্যাম্বিগুইটির ব্যাপার নাই। ইন্ডিয়ান
পক্ষ থেকে সেটা জানে। ফলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে সে জায়গাটায় মানে শীর্ষ পর্যায়ে কোনো সম্মতি না থাকলে শুধুমাত্র নিচের দিকে করে ফেলেছে, এবং যে ট্রাকগুলো আপনার চলে এসছে সেটাকে সীমান্তে আটকে দেওয়া, এটা আমার কাছে খুব এক্সট্রিম মনে হয়। এটা কোনো পলিসির দিক থেকে আমার কাছে মনে হয় যে একটু বেশি আমার কাছে মনে হয় যে রিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন তারা অনুতপ্ত। আমি খুশি হতাম যদি তাদের দিক থেকে শুনতাম যে তারা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে উই আর সরি, যেটা হয়েছে আমাদের অজ্ঞাতসারে। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন, সেটা বলতেই পারেন উনি, আমি হয়তো ওখান থেকে শুনলে আমি একটু ভালো, হয়তো একটু আমার একটু ভালো লাগতো। অন্যদিকে যে কথাটা বললেন যে বাংলাদেশে যেভাবে রিয়াকশনটা হয়েছে, প্রথমে আমি বলবো যে ভোক্তা বাংলাদেশে খুব রিয়াক্ট করে। আমি যদি বুঝতাম যে পেঁয়াজটা আপনার হলো করোনার ভ্যাকসিন, এই ভ্যাকসিন না পেলে আমার জীবন চলে যাবে, সেখানে আমরা এটা নিয়ে এত বেশি ওয়ার্ড হতে পারতাম, ধাক্কাধাক্কি করে কিভাবে আপনার সিকিউর করা যায় সেই চেষ্টা করতে পারতাম। কিন্তু পেঁয়াজ এমন কোনো জিনিস না যে এটা একদম পেঁয়াজ ছাড়া যে রান্না করা যাবে না বা পেঁয়াজ কম দিয়ে রান্না করা যাবে না, ব্যাপারটা ওরকম না। তারপরে আমি দেখেছি যে যখনই কোনো একটা সময় কখনো দেখি যে কোনো একটা প্রাইস একটুখানি বাড়ার সম্ভাবনা আছে বা কোনো একটা ঘাটতি তৈরির সম্ভাবনা আছে, তখনই কিন্তু আমরা দেখি যে আপনার সবাই হুড়মুড় খেয়ে আপনার বেশি বেশি কিনতে থাকে। এখন আপনি যদি সাপ্লাই একই অবস্থায় থাকে, সরবরাহ যদি বাজারে একই অবস্থায় থাকে, তারপরেও যদি আমরা বেশি বেশি কিনে চাহিদা বেড়ে যায়, তার দাম বাড়বে। তো সে জায়গাটা আমি মনে করি যে ভোক্তার আচরণ যেটা, সেখানেও কিন্তু সমস্যা আছে। এখন যদি ব্যবসায়ী ক্ষেত্রে যাই, তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন। একটা হলো আমি ব্ল্যাঙ্ক বলতে পারি যে ব্যবসায়ীরা আপনার মুনাফাখোর, তারা আপনার সাথে সাথে আপনার সুবিধা নিচ্ছে, এটা আমি বলতে পারি। কিন্তু অন্যভাবে চিন্তা করতে হবে যে না, আমি এই ব্ল্যাঙ্ক এভাবে বলবো না। আমি শুধু এটুকু বলবো যে যেহেতু ঘাটতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, ঘাটতি এখনো তৈরি হয় নাই, ফলে আমি যদি একজন ব্যক্তি ব্যবসায়ী হয়ে থাকি, খুচরা ব্যবসায়ী হয়ে থাকি, বাংলাদেশের কোন একটা আনাচে কানাচে আমি ব্যবসা করি, আমার কাছে যদি 5 বস্তা পেঁয়াজ থাকে, আমি মনে করতেই পারি যে আজকে যে দাম আছে, যদি সামনের দিকে একটু ক্রাইসিস হয় পেঁয়াজের, তাহলে তার থেকে আমি হয়তো 20% 50% দাম বেশি পেতে পারি। সেটা ভিত্তি করে যদি আমি ধরে রাখি, তাহলে আলটিমেটলি কি হবে, আমার মতো যদি সবাই একটা কমন ইনফরমেশন যে ইন্ডিয়া পেঁয়াজ আমদানি বন্ধ করেছে, তার মানে সামনে থেকে ঘাটতে হবে, এই কমন পিস অফ ইনফরমেশন যদি সবাই মাথায় নিয়ে একটু একটু করে কম সেল করে, তাহলে যদিও আমাদের পর্যাপ্ত সরবরাহ হয়তো কয়েক মাসের জন্য আছে, তারপরেও আপনার আজকে কি হবে, আপনার সরবরাহ কমে যাবে। এখন সেটাকে আমি কোনোভাবেই আমি বলি না বাজার অর্থনীতির বিপরীতে, যে বাজার অর্থনীতির রং না, এটা রং হলো সেটা যদি এমন হয় যে কৃত্রিম কোনো ঘাটতি তৈরি করা হয়, সেটা আপনার ক্রাইম। যদি এমন হয় বড় বড় যারা আপনার পেঁয়াজের মজুদদার, তারা যদি আপনার 5-7-10 জনে মিলে বসে বলে যে এখন সামনের দিকে আপনার কমতে পারে সরবরাহ, অতএব আমরা কেউ এখন সরবরাহ মানে আগের মতো করবো না, আমরা কমিয়ে দিব, আমরা ধরে রাখবো, সেটা একটা ক্রাইম। কিন্তু এখন যেটা হয় যে আমি গতবারও দেখেছি যে যখন আপনার পর্যাপ্ত সরবরাহ থাকে, তখন ওই যে ব্যক্তি লেভেলের ব্যবসায়ীরা যদি আপনার একটু হোল্ড করতে চায়, কয়েকদিন পরে আবার সরবরাহ চলে আসে, কারণ সরবরাহ আছে। কিন্তু লাস্ট আমরা দেখেছি পেঁয়াজের সময়ে যখন সরবরাহ সত্যি ঘাটতি হয়, তখন কিন্তু আপনার তার সাথে তাদের এই যে স্পেকুলেশন, সামনে দাম বেড়ে যাবে, তার কারণে অল্প অল্প করে আপনার পেঁয়াজ ছাড়া, তাতে করে আপনার বাজারে সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়। এখন পুরোটাকে আমি ক্রাইম বলবো না, পুরোটাকে আমি আপনার মুনাফা করে এভাবে আমি বলবো না। আমি শুধু বলবো যে যদি আমরা এমন কোনো ট্রেস পাই যে কেউ এটাকে আপনার খারাপ দিকে নিয়ে যাচ্ছে, কৃত্রিম সংকট তৈরি করছে, তখন আমরা শাস্তির কথা বলতে পারি। এখন সেই জায়গাটায় আমি অন্যভাবে বলি যে গতবার যখন এই প্রবলেমটা হলো, তখন কিন্তু একটা আলোচনা এসছে যে আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্স কমাই, আমরা এই যে সিঙ্গেল সোর্স আমরা যে আমদানি করছি পেঁয়াজ, অন্য কোনো সোর্স থেকে আমরা আমদানি করতে পারি কিনা। তারপরেও দেখা গেল কি হলো, আমরা কিন্তু ওই সিঙ্গেল সোর্সের উপর ডিপেন্ড করছি। তো সে জায়গাটা আমি মনে করি যে পলিসির দিক থেকে আমাদেরকে আরেকটু ফাস্ট হইতে আমাদেরকে আপনার অ্যাকশনে যেতে হবে। এখন এটা সত্য যে আমরা যদি অন্য কোনো সোর্স থেকে আনতে যাই, আমাদের খরচ বেশি হবে। এখন সেই জায়গাটাই কিভাবে আপনার ওই যে আজকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক এলসি মার্জিনের ক্ষেত্রে আপনার একটু নিয়ম চেঞ্জ করছে, আবার অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আপনার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কিছু পলিসি আপনার সহজ করা হবে। এখন সেগুলো আপনার যখন আপনার আগুন লেগে গেল, তখন তো আপনার করলে হবে না, আপনাকে আগে থেকে করতে হবে যাতে করে আপনার এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। এখন যদি আমরা সহজে করি পলিসিগুলো, এবং তার কারণে যদি আমদানি শুরু হয়, তারপরেও তো একটা সময় লাগবে। ফলে যারা ব্যবসায়ী পথে ঘাটে মাঠে আছে, তারা জানে যে
যে আজকে যদি আপনার সহজ পলিসিতে আমদানি শুরু হয়, সে আমদানি আস্তে আস্তে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে, তার মাঝখানে আমরা ধরে রেখে খানিকটা গেইন করি। তো সেখানে আমি মনে করি যে এটা ব্যবসায়ী যারা, তাদেরও একটা দায়িত্ববোধ দেখাইতে হবে, সামাজিক দায়িত্ববোধ দেখাইতে হবে। সে জায়গায় শুধুমাত্র আপনি ঘাটতি হয়েছে বলে আপনি ধরে রেখে আপনি অনেক বেশি আপনার মুনাফা নেবেন, সেখান থেকে তাদেরও আপনার একটা দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আমরা আবারও যাবো এবং আমাদের সঙ্গে যারা আছেন তাদের কাছে যাবো, কিন্তু একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। ডক্টর বিরতি আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটিএন নিউজ। পেঁয়াজ, প্যানিক এবং পলিটিক্স আমাদের আজকের শিরোনাম। আমাদের সঙ্গে আইন বিভাগের অধ্যাপক আছেন ডক্টর এস এম মাসুম বিল্লাহ। তার কাছে একটু যাব যে মাত্র একটি রাতের ব্যবধানে আমরা যে আচরণটি দেখিয়েছি সেটা কতটা যৌক্তিক? তাহলে সেটি যদি এরকম আচরণ দেখায়, আবার সেই লবণের সময় একই আচরণ দেখিয়েছিলাম, তাহলে পার্শ্ববর্তী দেশ বলুন যেই থাকুক না কেন, তারা তো এই আচরণটি করতেই পারে, যে জানে দেশের মানুষের নেচার হচ্ছে এরকম, যে সবকিছু এনে রাখা, প্যানিক হওয়া, সবকিছু মিলে এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সবকিছুতেই কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি চলছে। মাসুম, কি যুক্ত করবেন? প্রণব দা, আপনাকে ধন্যবাদ। আজকে এই ওয়েবিনার এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সবার কথাই শুনছিলাম এবং সবার উদ্বেগ এবং আলোচনা আমি আই শেয়ার দি ফিলিংস অ্যান্ড কনসার্নস অ্যাজ ওয়েল। এবং যে কথাটি বারে বারে চলে এসছে যে গুডউইল জেস্টার, আমি জানি না যে এর বাংলা কি হয়, যে শুভ ইঙ্গিত বা শুভ ইশারা। আমরা একটা ইলিশ কূটনীতি বা পেঁয়াজ কূটনীতির কথাও বারে বারে বলছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী গত বছর যখন সফরে গিয়েছিলেন তখন তিনি খুব ভালোভাবেই, খুব সুন্দর ভাষায় তিনি মেসেজটা দিতে পেরেছিলেন। এবং আজকে যখন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন যে ভারত অনুতপ্ত, ঠিক আমি জানি না যে ওই তরফে থেকে অনুতপ্ত শব্দটি ব্যবহার করা হয়েছে কিনা, কেননা সরাসরি আমরা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বা এখানকার যে এমবাসি আছে তাদের মুখে কিন্তু এই শব্দটি শুনিনি, কিন্তু আমরা বিশ্বাস করছি যে তারা অনুতপ্ত। কিন্তু শমশের মবিন চৌধুরী যে কথাটি বলছিলেন যে ইন্টারন্যাশনাল ট্রেড ল এর যে চিরাচরিত নিয়ম, যে কাস্টম, সেই কাস্টমটা লঙ্ঘন কিন্তু এখানে হয়েছে এবং এটাই আমাদেরকে উদ্বেগ করেছে। এবং শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রেড বলে নয়, আমরা এটাও জানি যে আন্তর্জাতিক আইনের ভিত্তি হচ্ছে স্টেটস কনসেন্ট এবং প্যাক্টা সান সার্ভান্ডা, প্যাক্ট শুড বি সার্ভড। আমাদের মধ্যে সিরিজ অফ রিলেশনশিপস রয়েছে, এটা তো বিচ্ছিন্ন কোনো একটা ব্যাপার নয়। বিশেষত আপনি আজকের অনুষ্ঠানের শিরোনাম দিয়েছেন এর একটা পলিটিক্যাল ডাইমেনশনস রয়েছে। এবং এই যে পেঁয়াজের ইংরেজি যে মানে অনিয়ন, সেখানে আপনি যদি একটা ওপি যুক্ত করেন, ওপি অনিয়ন তৈরি হয়, তো সুতরাং এর একটা রাজনৈতিক মানে আলটিমেটলি দাঁড়ায়। কিন্তু আপনি এই সমালোচনার পাশাপাশি একটা জিনিস আমি কিন্তু ডিস্টিংগুইশ করতে চাইছি এবারের অ্যাপ্রোচে সরকারের। কেননা গত বছর যে 300 টাকা অবধি পর্যন্ত চলে গিয়েছিল, প্রাথমিক যে ঝক্কি, মানে আমাদের যে কনজিউমারদের যে ভীতি, সেটাকে এড়িয়ে মানে খুব কম সময়ের মধ্যে যে 11,000 মেট্রিক টন অন্যান্য দেশ, বিশেষ করে মিয়ানমার, পাকিস্তান এবং অন্য দেশ থেকে আমদানি যে সিদ্ধান্তের ফলে লাগামহীন ভাবে কিন্তু বাড়তে পারেনি, এবং আজকের খবর এটা কমে এসেছে, এইটাতে আমাদের স্বস্তি হচ্ছে। কিন্তু উদ্বেগের জায়গাটা কিন্তু আমাদের যায়নি যে কেন এরকম বারে বারে হবে, যেখানে আমরা সৌহার্দ্যের কথা বলি, সম্প্রীতির কথা বলি, এবং ঠিক যে মুহূর্তে আমাদের ইলিশ তাদের বাজারে যাচ্ছে অথচ আমরা পেঁয়াজ পাচ্ছি না। এই বিষয়টা আমার মনে হয় যে সরকারকে আরো ভালোভাবে কাজ করতে হবে এবং এই জায়গাটিতে নজর দিতে হবে। এবং মানে আমি জানি না যে এটা বলা ঠিক হবে কিনা, যে এরকম একটা কবিতা আছে না, যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি গলা টিপে দেব গলা টিপে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে সমর দাদা। এরকম যেন সম্পর্কটা না হয়। আমরা চাই যে ইতিমধ্যে যে সমস্যাগুলো আমরা দূর করেছি, গঙ্গার পানি বন্টন চুক্তি বা অতি নিকটে যে সমুদ্রের বিরোধ নিষ্পত্তি হয়েছে, আমরা মনে করি এই বাণিজ্য বিষয়ে যে প্রবলেমগুলো হয় সেগুলো আগে থেকে আমাদের সরকারও যেমন নজর দিবেন এবং ভারতের সরকারও ঠিক অন্তত বাংলাদেশের কথা মাথায় রেখে তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত দিবেন।
সেই সিদ্ধান্ত দেবে। আমি পরে আবার আমার জি আমি আসবো আপনার কাছে, আমি আবারও শামসুল মুমিন চৌধুরী স্যারের কাছে যাব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে এবিসিসিআই সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আছেন, তার কাছে একটু যাব। শফিকুজ্জামান স্যারও আছেন। হেলাল ভাই, আপনাদের সময় তো যে কথাটি বারবার বলছি যে যারা বিজনেস করছেন তাদের সাথে তাদের সংযোগটি, কিন্তু এবিসিসিআই বা যারা স্টেট বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতার সম্পর্কটি আগের মতো ঠিক নেই। এটি বলতে বাধ্য হচ্ছে যে এই কারণে যে সে সময়টিতে দেখা গেছে যে কিছু হলে আপনারা যোগাযোগ করতেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটি হচ্ছে না। কিন্তু তারপরও দাম বাড়ানো বা যেভাবে প্যানিং, একটি রাতের ব্যবধানে যে পরিস্থিতি আমরা দেখলাম, তাহলে তো যে কেউ যে কোনো বিষয়ে এ ধরনের সুযোগ নিতে পারে। হেলাল ভাই কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণবদা। প্রথমত হচ্ছে যে আসলে আজকে যে সংকটটি আমাদের তৈরি হয়েছে, আমি মনে করি সংকট আমাদের পথ দেখিয়ে দিবে। আমাদের এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমরা আসলে ভারত থেকে যতবারই, আমরা গতবারও দেখেছি, তার আগের বারও দেখেছি, এবং এইবারও যে ওনারা যে কাজটি করেছেন, এটা আমি ওনাদের দোষারোপ করছি না। এই কারণে ওনাদের প্রোটেকশন ওনারা নেবেন, ওনাদের কাজ ওনারা করবেন, ওনাদের দাম বাড়াবেন, দাম কমাবেন, ওনাদের বিষয়। বাট আমরা কেন এই পেঁয়াজি নিয়ে প্রতি বছরই এই সংকটের মধ্যে? আপনি যদি এভাবে খেয়াল করেন যে আমার যে উৎপাদন এবং আমার যে চাহিদা, তার সঙ্গে তো খুব বেশি ফারাক আমার নেই, মাত্র 5 থেকে 7 লক্ষ মেট্রিক টন, এবং যেটা বাংলাদেশ ইচ্ছা করলেই এটাকে আমরা কিন্তু ওভারকাম করতে পারি। আপনার মনে আছে দাদা, দেখেন একটা সময় গরু আমরা কিন্তু ভারত থেকে ছাড়া আমরা চিন্তাই করতে পারতাম না, ভারত থেকে গরু না আসলে আমরা গরুর মাংস খেতেই করতে পারবো না। এখন দেখেন আমরা গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিপদ কিন্তু মানুষকে পথ দেখিয়ে দেয়, সংকট মানুষকে আগামী দিনের পথকে সুগম করে দেয়। আমাদের সংকট হয়েছে, এই সংকট ইনশাল্লাহ মোকাবেলা হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি দেখেন একটা সময় ছিল স্বাধীনতার পরপর যে এই সুতি শাড়ি ছাড়া, ভারতীয় সুতি শাড়ি ছাড়া আমাদের মনে হইতো যে আমাদের মহিলার মধ্যে কাপড়ই পরতে পারবেন না। এখন এক পিস সুতি শাড়ি ভারত থেকে আসে না, বরং আমরা সুতি শাড়ি ভারতে পাঠাই। তাতে চিন্তার কোনো কারণ নাই, এই সংকট আমরা উত্তরণ হবে। কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে ব্যবসায়ীদের সমস্যা। অনেকেই বলেন যে ব্যবসায়ীরা অতি মুনাফাখোর, অতি লোভী। আপনি যেভাবে খেয়াল করেন দাদা, আপনি দেখেন এই প্যান্ডামিকের সময় মার্চ থেকে শুরু করেন এবং গত 15 দিন আগে যান, একটি পণ্যের দাম বাড়ে নাই, একটি পণ্য নিয়ে মানুষ সংকটে ভোগ করে নাই। এই ব্যবসায়ী তো এনেছে, এই ব্যবসায়ী তো 17 কোটি মানুষের কাছে পণ্য পৌঁছে দিয়েছে। এবং আপনি দেখেন আমরা শুধু পেঁয়াজ কিন্তু আমদানি করি না, আমরা তেল আমদানি করি, আমরা চিনি আমদানি করি, আমরা ডাল আমদানি করি, অন্য অনেক হাজারো আইটেম আমরা কিন্তু আমদানি করি। ওই পেঁয়াজের মতো সংকট আমাদের হয় না। হঠাৎ করে পেঁয়াজ বন্ধ হয়ে যায়, হঠাৎ করে আমরা পেঁয়াজ পাবো না, অথবা $300 পেঁয়াজ হয়ে যাবে $700-800। এইগুলো কিন্তু আসলে আমাদের শিক্ষার জায়গাটা তৈরি করছে। আমাদের ভয়ের কোনো কারণ নাই। আপনি দেখেন, এবং আজকে আমি যেটুকু জেনেছি, ভারতে এক ধরনের ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে যে করোনার সময় ব্যবসা করতে পারেন নাই, এখন তারা পেঁয়াজ রফতানি করবেন, সেই রফতানি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পেঁয়াজ তারা কি করবেন? কারণ পেঁয়াজ কিন্তু যে কথাগুলো আমরা সবাই জানি, পেঁয়াজ বেশি দিন রাখা যায় না। অতএব তাদের মধ্যে এক ধরনের কিন্তু আসলে আমাদের আমি আসলে এর বেশি আমার পক্ষে বলার সুযোগ নাই। আমাদের মনে রাখতে হবে আমরা একটা প্রতিবেশী দেশ। আমরা যে কথাটা বলেছি কিছুক্ষণ আগে, আমরা ইলিশ মাছ দিয়েছি। আপনি দেখেন আমরা মাত্র $10 1 কেজি ইলিশ মাছের দাম রেখেছি। আমরা কিন্তু বাংলাদেশেও $10 1 কেজি ইলিশ খেতে পারি না। আমাদের 1 কেজি ইলিশ খেতে হলে এখনো আমাকে কিন্তু 15 থেকে 1800 টাকা দিতে হয় এই ভরা মৌসুমে। তারপরেও এই যে আমাদের বন্ধুত্বের যে বিষয়টা, এটা মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল করেন, বাণিজ্য মন্ত্রী খেয়াল করেন। আমরা মানুষ হিসেবে সবসময় ভারতকে অত্যন্ত কাছের বন্ধু বলে মানি, এবং যে কোনো কারণেই আমরা মনে করি যে ভারত আমাদের এগিয়ে আসবে, আমরা ভারতের কাজে এগিয়ে যাব। তো মাঝে মধ্যে যখন এই ধরনের ঘটনা আমাদের সামনে চলে আসে, এবং তার জন্য প্রবলেমটা হয় ব্যবসায়ীদের। সবাই বলেন, কালকে দেখলাম অনেক টেলিভিশনে বলেছেন, এই কেন দাম বেড়ে গেল, কেন দাম বেড়ে গেল। আচ্ছা বলেন, ব্যবসায়ীরা কি আঞ্জুমানে মফিদুল যে তারা দাম বেড়ে গেলে তারা কম দামে বিক্রি করবে? বলেন যে আগের কেনা ছিল, তো আগের কেনা ছিল বলে কি সে কম দামে বিক্রি করবে? যখন পণ্যের দাম কমে যায়, তখন ব্যবসায়ীরা শত কোটি টাকা লস করে, যখন তারা ব্যাংক খেলাপি হয়, ঋণ খেলাপি হয়, তখন কি কেউ ব্যবসায়ীদের টাকা দিয়ে যায়? তার অর্থ আমি এটাই বলছি না যে সুযোগের সদ্ব্যবহার করবে, তাও না, কিন্তু যখন একটা পণ্যের ক্রাইসিস দেখা দেয় তখন কিন্তু দামটা বেড়েই যায়। এটা আমাদের ইয়ে করে লাভ নাই, দোষ দিয়ে লাভ নাই। একটি বিষয় শুধু বলি, আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে। এবং আমি নিশ্চিত, আমি আবারও বলছি, আগামী বছর
আমরা আর ভারত থেকে অথবা অন্য দেশ থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হবে। জি, হেলাল আমরা যদি ভাই, কিছু আপনার কথা multi-source- সূত্র ধরে আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ স্যার আছেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এবং স্যারের কাছ থেকে একটি কথা, যেমনটা আপনি বলছিলেন যে প্রত্যেকটি সমস্যা কিন্তু আমাদের কাছে নতুন নতুন সৃষ্টি করে, এবং এই কোভিডের মধ্যে আমরা দেখেছি যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি সহনশীল ছিল, কিন্তু সেটি কিন্তু বলতেই হবে। বা আমরা যখন অফিস শেষ করে কারোর বাজার থেকে গভীর রাতে বের হই, তখন কিন্তু দেখি যে লাখ লাখ ট্রাক এসে নিত্যপণ্য বোঝায়। কখনো একটি দিনের জন্য কিন্তু পণ্য কম হয়েছে সেটি আমরা দেখিনি। এটি একটি চিত্র। কিন্তু যে কথাটি বারবার বলতে চাই যে আসলে আমরা প্রায় 10 লাখ মেট্রিক টন পেঁয়াজ যদি আমরা নিজেদের মধ্যে করে নতুনভাবে উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতা আসে। আমাদের এখানে বছরে চাহিদা হয় প্রায় 30 লাখ মেট্রিক টন, এবং নানাভাবে 20% পেঁয়াজ এর মধ্যে পচে যায়, এবং সব কিছু মিলে আমরা করি এই বছর বাম্পার ফলন হয়েছে। আমরা প্রায় 24 লাখ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু এবছর উৎপাদন করেছি। অর্থাৎ 3 এবং 4র্থ দফা বন্যা যদি না হতো, তাহলে কিন্তু এবারই আমরা পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতাম। কামাল স্যার নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে, কি জানাবেন? আপনারা অডিওটি আনমিউট করবেন। জি 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 বলুন, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সকল এক্সপার্ট ওনারা বক্তব্য রেখেছেন, এর মধ্যে প্রণব সাহা সঞ্চালনা করছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ, ব্যবসায়ী হারুন রশিদ সাহেব, আশিকুর রহমান সাহেব সহ যারা রয়েছেন, সকল বিষয়ই তুলে ধরেছেন। কিন্তু কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রণব শাহ ইতিমধ্যে বললেন 27 থেকে 30 লাখ টন চাহিদার মধ্যে আমরা উৎপাদন করি 17 থেকে 18 লাখ। এখানে 10 থেকে 12 লাখ মেট্রিক টনের যে চাহিদা, সেটি পূরণ করা সম্ভব আমাদের দ্বারাই। কারণ আমাদের যথেষ্ট উর্বর ভূমি রয়েছে। যদি কৃষি বিভাগ মনে করে যে আমরা বাইরে থেকে আনবো না, ইতিমধ্যে বক্তাগণ বলেছেন যে গরুর ক্ষেত্রে আমরা স্বাবলম্বী, ধানের ক্ষেত্রে বা চালের ক্ষেত্রে স্বাবলম্বী, সবজির ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, সকল কিছু পৃথিবীর ওয়ার্ল্ড স্ট্যাটাসে আছি। অবশ্যই সেটি করা সম্ভব। আমাদের সেই পরিমাণ জমিও রয়েছে। এখানে স্টোরেজ ফেসিলিটিজও বাড়ানো দরকার। এখানে 40% আমদানি করা হচ্ছে, আর তার 95%ই ভারত থেকে। শুধুই ভারত থেকে কেন আনতে হবে? যেটি দামের কথা বলা হয়েছে যে একটু বেশি পড়ে, কিন্তু তাই বলে পাশাপাশি দেশ তো মায়ানমার আছে, বা যদি আমরা মিশর কিংবা টার্কি থেকে আনি, সেই সব বিষয়গুলো অল্টারনেটিভ ব্যবস্থা আমাদের রাখতে হবে। কারণ অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা জিম্মি হওয়ার কোনো স্কোপ সেখানে দেখি না। এখানে এরিয়া বাড়ানোর সাথে সাথে আমি গতবারও সম্ভবত যুক্ত হয়েছিলাম এই পেঁয়াজের এইসব সমস্যা। ডায়মন্ড যখন হলো 250 থেকে 300 টাকা কেজি পেঁয়াজ, আমরা পেঁয়াজ কেন এত অত্যাবশ্যকীয় হবে? যদিও এখনো সর্বোচ্চ পরিমাণে আমরা পেঁয়াজ খাই, ভারতের কোন স্থানে পেঁয়াজ খায় না। আমি নিজে সেই গত বছর নিজকে নিয়ন্ত্রণ করেছি যে না, এত পেঁয়াজের কি প্রয়োজন আমাদের? আমরা সেই ক্রাইসিসের অবস্থায় কেন যাবো? পেঁয়াজ খাইতে হবে কেন? সেটি আপনারা বলতে পারেন এই যে অভ্যাস মানুষের, সারা বিশ্ব জোড়া আপনারা মুভ করেন, দেখেন কোনো দেশই এইভাবে পেঁয়াজ খায় না, আর ভারত আর বাংলাদেশের মতো। তো সেখানে কনজাম্পশনের বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। আমি ধন্যবাদ জানাই সরকারকে, যদিও ইতিমধ্যে আমাদের জনাব শামসুর মুবিন সাহেব বলেছেন যে বাণিজ্য মন্ত্রী ততটা ছিলেন না, সচেতন ছিলেন না, কিন্তু এখনো 5 লাখ টন রয়েছে, সেটি 3 মাস চলবে। এইখানে এই থাকা অবস্থায় কেন ক্রাইসিসটা হলো? দাম বাড়ানোর কথা আমাদের অর্থনীতিবিদরা হেলাল সাহেব বলেছেন যে দাম বাড়াবি, কিন্তু একটি এথিক্স থাকা দরকার যে কি পরিমাণ দাম বাড়াবে, সুযোগ পাইলে সেটি কতটুকু পর্যন্ত যাবে। একবার লোকসান হয়েছে বলে আরেকবার পাবলিকের উপর কত দাম বাড়িয়ে সেটি আমরা নিব। আমাদের স্টোরেজ ক্যাপাসিটি সেটিও বাড়ানো দরকার। একেবারে স্টোর করা যায় না, গুদামে না করলেও কোল্ড স্টোরেজে আমরা যদি আলু করতে পারি, এই ধরনের উন্নত প্রসিডিউরের মাধ্যমে আমাদের সেটা করতে হবে। তবে ধন্যবাদ জানাই সরকারকে যে টিসিবি ইতিমধ্যে বাজারে যেটি করেছেন, যে 30 টাকা দরে ছেড়েছেন। যদি যথেষ্ট পরিমাণ ছাড়া যায়,
বা সেটি অব্যাহত থাকে। এবং সাথে সাথে আরেকটি কথা, ম্যাজিস্ট্রেটদের আমি ধন্যবাদ জানাই, আপনারা অন্যভাবে নিতে পারেন ব্যবসায়ীরা যে এটা কেন, তো এখন সেটি একটি লিমিটেশন থাকা দরকার। সেটি 4 গুণ 5 গুণ বাড়ালে কত লাভ করতে পারবে, কেন করবে সেটি। এবং আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে কখনই একটি লিমিটের বাইরে করা যায় না। সুযোগ নিয়ে স্টোর করে সেটি মজুত করা যায়, সেটি বললেন আমাদের অর্থনীতিবিদ সাহেব, যেটা মজুত করা যাইতেই পারে, কিন্তু সেটি উদ্দেশ্য কি? সে যদি ক্রাইসিস সৃষ্টি করার জন্য কৃত্রিম ভাবে করা হয়, সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তো সেই কারণে আমি বলবো যে আমাদের যে এথিক্স, ব্যবসায়ী হোক, আমাদের যারা ভোগ করি, কিংবা গভর্নমেন্টের এখানে পলিটিক্সটাই বেশি আসছে, যে ভারত সরকার এত ভালো সম্পর্ক থাকার পরও কেন করছেন, এখানে ভারত সরকারের কতটুকু ভূমিকা সেটা তো প্রশ্নের ব্যাপার। কিন্তু প্রজ্ঞাপনই জারি হলো না, তার আগে বাড়িয়ে দিল কারা? তো সেটি ট্রাক বন্ধ হওয়া এটা উচিত নয়। শামসুর মুবিন চৌধুরী সাহেব বলেছেন সত্যি কথা, যে এলসি খোলা অবস্থায় কেন সেটা করবে, সেটা করা উচিত না, সেটা অন্য যোগ্যতার একটা স্যার বিষয় আমরা থাকে। আমাদের সঙ্গে শফিকুজ্জামান স্যার আছেন, তার কাছে একটু যেতে চাই যে স্যার একটা বিষয় যেমনটা আমাদের সঙ্গে কামাল স্যার বলছিলেন যে আসলে নীতি নৈতিকতার ব্যাপারটি যেন থাকে। একজন পেঁয়াজ ব্যবসায়ী কারণ বাজারের ইসমাইল হোসেন, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাকে থাকার কথা বলেছিলাম, তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলছিলেন যে গতকালকে তিনি 80 থেকে 85 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছেন এবং আজকে সকাল থেকে একজন ক্রেতাও তিনি পাচ্ছেন না। তিনি বলছেন যে এরকম আগামীকাল শুক্রবার বন্ধের দিন, শনিবারেও খুব একটা মানুষ অন্তত তিনি যে মার্কেটে বেচেন সেখানে আসবেন না, আবার রবিবারে এসেই দেখবেন অনেক পেঁয়াজই পচে গেছে। অর্থাৎ তাহলে কি লাভ হলো, এ ধরনের একটি আক্ষেপের সূচক। অর্থাৎ সবকিছু মিলে নিশ্চয়ই স্যার আপনার অনেক কিছু যোগ করার আছে। শফিকুজ্জামান স্যার। ধন্যবাদ। ইতিমধ্যে পেঁয়াজ সম্পর্কে অনেক কথাই বলা হয়ে গেছে আর কি। সর্বশেষ যে প্রসঙ্গটা আসলো আর কি, আমি এবার বলতে চাচ্ছি যে এই আমরা একটা ক্রাইসিস পিরিয়ড আসি, ক্রাইসিস মানে একসঙ্গে দুইটা বন্যা এবং করোনা একসঙ্গে আমাদের উপর চেপে বসেছে আর কি। তার সাথে যুক্ত হয়েছে পেঁয়াজ। আমি বন্যা করোনার সাথে পেঁয়াজ এবং সম্পর্ক আছে আমি জানি না, কিন্তু এটার সাথে যুক্ত হয়ে গিয়েছে। আমি এখানে বলছি পেঁয়াজ এমন একটা পণ্য নয় যে অত্যাবশ্যক, সেই অর্থে অত্যাবশ্যক নয়, না হলে আমাদের চলবেই না। তারপরে পেঁয়াজ আমাদের কিছুই যে উৎপাদনিত হচ্ছে না তা করে না। আমরা কিন্তু 10 লক্ষ টন আমাদের চাহিদা, আমরা যেটা শুনলাম 6 লক্ষ টন উৎপাদন করি এবং 4 লক্ষ টন ঘাটতি। এটা আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল ছিলাম এবং ইন্ডিয়া থেকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। এবং তারপরেও আমি মনে করি বাংলাদেশেও যে মানে আমরা স্পষ্ট জানি না কত লক্ষ টন এখানে গুদামজাত করা আছে। এখানে যদি একটা নজর দেওয়া হতো বোধহয় আমাদের এই ক্রাইসিসটা তেমন সৃষ্টি হতো না। ইতিমধ্যে আমরা দেখেছি পেঁয়াজের দাম কিন্তু যেভাবে আশঙ্কা করেছিলাম যে 2 দিন আগে, সেটা কিন্তু হয়নি। পেঁয়াজ যা স্টক ছিল সেটা ছাড়া হয়ে গেছে এবং পেঁয়াজের দাম আমার মনে হচ্ছে আমি আর 2-1 দিন পরই আরো কমে আসবে। এখন আমাদের যে আমরা পেঁয়াজের উপর একটা দেশের উপর নির্ভর করি, পেঁয়াজ কিন্তু আমরা 4 থেকে 5টা দেশ থেকে ইম্পোর্ট করার জন্য শুরু করে দিয়েছি ইতিমধ্যে যতটুকু জানি। ইজিপ্ট থেকে, মিয়ানমার থেকে, থাইল্যান্ড থেকে, আরো 5টা দেশ থেকে। আর সপ্তাহ 2-1 পরে এমনিতেই পেঁয়াজের দামটা কমে আসবে। আজকেই আমি দেখেছি বাজার কিছুটা কমতির দিকে আর কি। কাজেই এই পেঁয়াজ নিয়ে আমাদের ইন্ডিয়া যদি কোনো ব্যবসায়ী কিছু করতে চায়, আমার মনে হয় সেখানে কোনো তারা সুবিধা করতে পারবে না। আমার যেটা যে বন্যা আসছে, বন্যা কিন্তু ইতিমধ্যে সহনীয় হয়ে গেছে, বন্যা সেই পর্যায়ে আসেনি এবং বন্যা এবং করোনা একসঙ্গে। এবং এখানে সরকারের এখন উচিত যে সরকারের গুদামে যতটুকু আছে সেটা যদি ছাড়া হয় আর প্রতিবেশী দেশ থেকে যদি এখানে আমদানি করা হয় এবং ইন্ডিয়া থেকে ব্যবসায়ীরাও কিন্তু তাদেরকে অসন্তোষ প্রকাশ করেছে। আমি জানি না সেই অসন্তোষ কতটা সে কথার কথা নাকি সত্যিটা মিন করেছে। যদি মিন করে থাকে তাহলে তো খুব ভালো, আর না হলে আমাদের অল্টারনেটিভ সোর্স যেগুলো আছে সেখান থেকে আমাদের পেঁয়াজটা আমদানি বাড়িয়ে আমাদের এই সাময়িক যে একটা সংকট, আমি সংকট বলতে চাচ্ছি না, তারপর বলছি করা সম্ভব। এবং তারপর আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে এই যে আমাদের যদি সাময়িক আমার চাহিদার তুলনায় আমাদের 4 লক্ষ টন ঘাটতি থাকে, আমাদের যে কোনো জমি আছে সেগুলো সরকার কৃষকদের সেই রকম ফ্যাসিলিটি দিয়ে আগামী মৌসুমে এটা যদি উৎপাদনে উৎসাহিত করে তাহলে কিন্তু আমাদের যে ঘাটতিটা আছে সেটা অনেকাংশে কমে আসবে এবং এই বিদেশি
বাজারের উপর খুব একটা নির্ভর করতে হবে না। এইটা মাথায় রেখে আমরা বলছি যে এখন আমাদের যে ক্রাইসিসটা আছে সেইটা দ্রুত কিভাবে সলভ করা যায় সেই নজর দিতে হবে। আমরা পাশের দেশ মিয়ানমার সাথে আমাদের এই মুহূর্তে একটা সম্পর্কের টানাটানি চলছে মিলনের কারণে, তারপরেও বাণিজ্য তো আছে, ব্যবসা চলছে এবং প্রতিবেশী থাইল্যান্ড আছে, ইজিপ্টের কাছ থেকে পেঁয়াজ কিনি, ইন্দোনেশিয়া, এসব দেশ থেকে কিন্তু আমরা পেঁয়াজ কিনে এই সামরিক ক্রাইসিসটা অনেকাংশে ধরতে পারি। এরপরে ইন্ডিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে যে একটা আসছে, তারা দুঃখ প্রকাশ করছে, কতটা দুঃখ প্রকাশটা কতটুকু বাস্তব, এটা কতটুকু মানে তারা কি বলছে, এটা সত্যিকার মিন করেছে কিনা কথার কথা, সেটা আমাদের দেখতে পাবো আগে 2-1 সপ্তাহের ভিতরে তাদের কি রিয়াকশনটা হয়। যাক, আমি আমার সর্বশেষ যে কথাটা আর কি, পেঁয়াজ নিয়ে আমাদের একটা প্যানিক সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। এখানে এক শ্রেণী ব্যবসায়ী এটা চেষ্টা করেছিল, পেঁয়াজে ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, পেঁয়াজের দাম এটা 3 থেকে 4 গুণ বেড়ে উঠবে, সেটা আমাদের সম্ভাবনা এখানে নাই। আমাদের স্টক ইতিমধ্যে ছাড়া হয়ে গিয়েছে, পেঁয়াজের দাম একটু কমে আসছে এবং পাশাপাশি আশেপাশের দেশ থেকে যদি ইন্ডিয়ার বাইরে স্যার আমি আসবো আবারও আপনার কাছে। শমশের মুবিন স্যারকে শুধু একটু বলে রাখি যে স্যার, আমাদের এই টেলিভিশনগুলোতে আপনি দেখবেন যে এই মুহূর্তে যত আলোচনা এই পেঁয়াজ কেন্দ্রিকই কিন্তু আলোচনাগুলো হচ্ছে, আমরা সেগুলো ইউটিউবে আজকাল সেগুলো সরবরাহ করা হয় এবং সকলে দেখেন এবং সেখানে একটা কমেন্ট অপশন থাকে, সকলে মন্তব্য করা থাকে। এই অনুষ্ঠানের বসার সুযোগের ফাঁকে ফাঁকে আমি সেই কমেন্টসগুলো দেখছিলাম এবং সেখানে এমনিতেই বাংলাদেশে একসময় অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট সবসময়ই আছে এবং সবসময়ই ছিল। তো সেই ধারাবাহিকতায় এখন বেশ গালাগাল কিন্তু সহ্য করতে হচ্ছে ভারতকে, একদম এই অনুষ্ঠানে বসেই আমি খেয়াল করছিলাম। তাহলে যেটি দাঁড়াচ্ছে যে এক ধরনের জন অসন্তোষ, যেটি সবসময় ভারতের বিরুদ্ধে, এদেশের মানুষ একটুখানি ভারত বিরোধী, সেটা তো আমরা জানি। এটিকে নতুন করে আবার চাঙ্গা হচ্ছে, ভারতেরও এই বিষয়টি উপলব্ধি করা উচিত কিনা আপনার কাছ থেকে শুনবো। আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিশ্চয় ছোট্ট বিরতি। এটিএন নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আমার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ। আমরা বিরতির আগে শমশের মুবিন চৌধুরীর কাছে প্রশ্ন দেখে গিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর শুনবো, কিন্তু তার আগে একটি তথ্য জানিয়ে দিতে চাই। আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে রিকি বারোই একজন ব্যবসায়ী নেতা, তার সাথে আমাদের যোগাযোগ হয়েছিলেন এবং যে কথা শুরুতে কিছুক্ষণ আগে হারুনুর রশিদ আমাদেরকে জানিয়েছিলেন যে একটি চিঠি ইস্যু হওয়ার কথা, এবং আজকে দিল্লি থেকে একটি চিঠি কিছুক্ষণ আগে ইস্যু হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে যে 884টি ট্রাক সেখানে অপেক্ষমান রয়েছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়, সেগুলো 48 ঘন্টার মধ্যে সেগুলোকে অপসারণ করা, অর্থাৎ বাংলাদেশের সীমানায় ঢুকিয়ে দেওয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেটি প্রকাশ করা হবে এবং আমি হারুনুর রশিদ তিনিও তার সূত্র থেকে বিষয়টি যদি যাচাই করেন, এবং আমাদের সূত্র রিকি বারোই, তিনি একজন ব্যবসায়ী নেতা এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, আমরা হয়তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে তার সাথে যুক্ত হব। তার আগে আমরা যেমনটা শমশের মুবিন চৌধুরীর কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে দেশে সবসময়ই একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গড়ে ওঠে বা ছিল বা এখনও আছে, সব কিছু মিলে এই ধরনের আচরণে সেই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আবারও বাড়ে কিনা বা বাড়বে কিনা, শমশের মুবিন চৌধুরী কি মনে করেন? না, ধন্যবাদ। তার আগে আমি বলতে চাই যে আলাদা ভিন্ন করে প্রজ্ঞাপন করার কোনো প্রয়োজন ছিল না। এটা শুরুতে হওয়া উচিত ছিল, যেগুলো এলসি খোলা আছে সেই ট্রাকগুলো বন্ধ করা হবে না। এখন আমি আপনার প্রশ্নে আসি প্রণব সাহা। অত্যন্ত যথার্থ আপনি এই প্রশ্নটা করেছেন। এটা আমরা কেউ চাই না। ভারত আমাদের শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র নয়, ভারত একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক, তার সঙ্গে আমাদের সম্পর্ক। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবসময় বলে থাকি, একটি সম্পর্ক যেটা রক্তে লেখা, রক্ত দিয়ে লেখা। এখন সেই সম্পর্কের সেই ইতিহাস থাকা সত্ত্বেও কেন জনগণের মনে নানাবিধ প্রশ্ন থাকে? একদম কিন্তু জনগণের প্রশ্নগুলোকে আপনি উড়িয়ে দিতে পারেন না। নিশ্চয়ই কোনো একটা কারণে সেই ধরনের প্রশ্ন জনগণের মধ্যে থাকে, যে প্রশ্ন 71 বা 72 বা 73 হয়তো ছিল না 1971-এর কারণে,
সেই প্রশ্নগুলো কেন এসছে। একটা হলো সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের তেমন একটা বিষয় রয়েছে, বড় ধরনের একটা বিষয় রয়েছে, সেটা কোনো মীমাংসা হচ্ছে না। অভিন্ন নদীর পানির বন্টন নিয়ে যেটা 1974 সালের যে দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তি আমরা করলাম, বঙ্গবন্ধু সরকার 1974-এই বাংলাদেশের অংশটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ করলো এবং এটা কার্যকরী করা হয়ে গেল, কিন্তু ভারতকে তার অংশটা কার্যকরী করতে দীর্ঘ 40 বছর লাগবে। সেসব কারণেই জনগণের মধ্যে এই প্রশ্ন জেগে থাকে যে প্রাকৃতিক বন্ধু ভারত, তাদের সঙ্গে আমাদের এত বড় ইতিহাস, দীর্ঘ ইতিহাস, তারপরেও কেন আমরা ওদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের প্রাণহানি ঘটছে, সীমান্ত এলাকায় অভিন্ন নদীর পানি আমরা পাচ্ছি না, পেঁয়াজ হঠাৎ আমাদেরকে না জানিয়ে বন্ধ করে দেওয়া হলো। তো এখন এইটার সুযোগও কিন্তু কেউ নিবে। হয়তো সরকার, আমাদের সরকারকে সাধুবাদ জানাই যে তারা সময় মতো পদক্ষেপ নিয়েছে, যে পেঁয়াজ হয়তো বাজারে নিয়ে তেমন একটা অস্থিরতা এবার হবে না, আমি বিশ্বাস করি এটা হবে না। তবে এই যে হয়েছে এই 40-24 ঘন্টার মধ্যেই কিন্তু যারা ভারত বিরোধিতা নিয়ে সবসময় মাথা ঘামায়, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে আরো বেশি কি বলবো, সামাজিক মাধ্যমে হোক, অন্যান্য ভাবে হোক, এটাকে আরো উস্কানি দিবে। এবং জনগণকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে দোষারোপ করতে পারবেন না, কারণ আমরা কিন্তু এখানে অ্যাট দ্য রিসিভিং এন্ড যেটা বলা হয়। আরেকটা বিষয়, যারা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে যেটা রয়েছে, আমি 2টো দেশে চাকরি করেছি, 3টে দেশে রাষ্ট্রদূত হিসেবে ছিলাম, যেখানে পার্শ্ববর্তী একটি ছোট রাষ্ট্র, জার্মানির পাশে ছোট রাষ্ট্র হচ্ছে নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্রের কাছে ছোট রাষ্ট্র হচ্ছে কানাডা এবং মেক্সিকো, এবং ভিয়েতনামের পাশে ছোট রাষ্ট্র হচ্ছে লাওস এবং ক্যাম্বোডিয়া। তো ছোট রাষ্ট্রটা কিন্তু সবসময় কিছু না কিছু কম বেশি কারণে বিনা কারণে উদ্বিগ্ন থাকে যে আমাদের বড় প্রতিবেশী কি পদক্ষেপ নিচ্ছে যারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। এটা কিন্তু স্বাভাবিক। তো এই ভয়টা, এই ভীতিটাকে দূর করানোর দায়িত্ব কিন্তু স্বাভাবিকভাবে বড় প্রতিবেশী রাষ্ট্রের উপরে বর্তায়। সেখানে যদি ভারত সরকার তেমন ধরনের পদক্ষেপ না নেয়, বা এমন কোনো পদক্ষেপ নেয় যে মানুষের মনে সেই প্রশ্নটা আবার জেগে উঠে, সেটা কিন্তু নেভাতে অনেক সময় লাগে। এবং আমি আশা করব যে ভারত সরকার এই উপলব্ধিটা করবে যে আমরা বাংলাদেশ সবচেয়ে পরীক্ষিত, দক্ষিণ এশিয়া অঞ্চলে কিন্তু সবচেয়ে পরীক্ষিত বন্ধু কিন্তু বাংলাদেশ ভারতে, নির্বিঘ্নে এই কথাটা আমরা বলতে পারি। তা সত্ত্বেও কেন এই সরকারের এই দেশকে, এই দেশের জনগণের মধ্যে আমরা প্রশ্ন জাগাই, তা সত্ত্বেও কেন এই দেশের জনগণের মধ্যে আমরা নানা সময় এমন কোনো পদক্ষেপ করি, দূরদর্শিতাহীনতার পরিচয় দেই, তো অদক্ষতার পরিচয় দেই, যে কারণে জনগণের মনে নানাবিধ প্রশ্ন জাগার কথা না। আমি আশা করব ভারত সরকার এই বিষয়টা উপলব্ধি করবে যে তারা, আমি বলছি না যে তারা তো কিছুই বিনা পয়সায় দিচ্ছে না, পেঁয়াজ তো আমরা পয়সা দিয়ে আমরা কিনছি, পেঁয়াজ পয়সা দিয়ে আমরা আমদানি করছি, তাই না? তো সেখানে এই বিগ ব্রাদার স্মল ব্রাদার্স যে সিনড্রোম, সেখানে কিন্তু দায়িত্বটা সবসময় বিগ ব্রাদারের উপরেই বর্তায়, এই স্মল ব্রাদারকে স্বস্তি দেওয়া। জি, শামসুর রহমান চৌধুরী, আমি আসবো আমি আজকের এই অনুষ্ঠানের এই পর্ব শুরু করার আগে যে তথ্য আপনাদের দিচ্ছিলাম, যে বিশেষ করে ভারতীয় ব্যবসায়ীদের একজন শীর্ষ কর্মকর্তা, যেটি এই বিরতির মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে প্রায় 884টি ট্রাক বাংলাদেশে আপলোড হবে, এমন একটি তথ্য। এবং এই অনুষ্ঠানে বসেও শামসুর রহমান চৌধুরীর কথা শুনতে শুনতে আবারও সেগুলোর একটু কনফার্মেশন খোঁজার চেষ্টা করেছিলাম। আমরা হয়তো আরও তথ্যপাত্র হাতে এসছে, সেগুলো জানাবো। এবং আমার সঙ্গে যেমনটা বলছিলাম, হারুন ভাই, আপনি আপনার ফোনটা হয়তো বন্ধ রেখেছেন, যে কারণে হয়তো এর মধ্যেও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যে আপনার কাছ থেকে শুনবো যে এই 48 ঘন্টার মধ্যে এই প্রায় 884টি ট্রাক আপলোড হওয়ার কথা। এটি ঠিক, আপনি হয়তো আপনার সূত্র থেকে একটু কথা বললেন, আমি একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, এবং বিরতির পর নিশ্চয়ই আরও বেশ কিছু তথ্যপত্র আপনাদের সামনে হাজির করতে পারবো। নিশ্চয় ছোট তথ্য বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে।
দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি এবং যে কথা বলছিলাম যে সেই রিকি বারুই, আমরা যে ব্যবসায়ী কথা বলছি, এবং তিনি কিন্তু আমাদের নিশ্চিত করেছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে সেই 884টি ট্রাক আপলোড হচ্ছে। এই কথা আমরা দায়িত্ব নিয়েই বলতে পারি, এরকম একটি দিক। এবং অন্যদিকে আমাদের সঙ্গে আজকে যে অতিথি ছিলেন, বিশেষ করে হারুনুর রশিদ, তিনিও আমাদের সঙ্গে হয়তো কথা বলবেন। আমাদের সঙ্গে এবিসিসির সাবেক সহসভাপতি হেলাল ভাই আছেন। হেলাল ভাইয়ের কাছে যেতে চাই। হেলাল ভাই, একটা বিষয় যে সমস্ত আলোচনা পর্যালোচনা বাদ, কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে আমরা যদি আমাদের উৎপাদন এবং স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটি, তাহলেই কিন্তু আর এই ধরনের অযাচিত সমস্যাগুলোর মধ্যে পড়া যাবে না। মানে নিশ্চয়ই আপনার যোগ করার আছে। হেলাল ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুধু একটা কথা জবাব দিচ্ছি আপনাকে। প্রথমত হচ্ছে, বাংলাদেশি মানুষ কিন্তু মানুষ হিসেবে আমরা কিন্তু ইন্ডিয়ান বিদ্বেষী না, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা সরকার টু সরকার কি করবে সেটা জানি না, বাট আমরা বছরে 2 বার ইন্ডিয়াতে, ভারতে না গেলে আমাদের ভালো লাগে না, আমরা কোনো না কোনো ভাবে যাই। অতএব মানুষের মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই, আমরা ইন্ডিয়ান বিদ্বেষীও নাই, 1। আর 2 হচ্ছে আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে আসলে মানে এত পেঁয়াজ আমরা খাই কেন? আপনি দেখবেন যখন আমাদের কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে, তখন সবজির দাম থাকে হলো 40 টাকা, পেঁয়াজের দাম থাকে হচ্ছে 15 টাকা থেকে 18 টাকা। তখন মানুষ পেঁয়াজকে সবজি বানিয়ে খেয়ে ফেলে। অর্থাৎ আমাকে পেঁয়াজের দামটা কত হবে এইটা নির্ধারণ যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কৃষকরা এনাফ, আমাদের কৃষকরা এত স্মার্ট যে এটা যদি শুধু আপনি যদি ওরা নির্দিষ্ট দামটা ওনারা পায় যদি ভাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো, এবং এটা হবে ইনশাল্লাহ। আরেকটি বিষয় যেটা আপনি প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে আসলে আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে, এবং এই যে সংকটটা যাচ্ছে, আমি গত বছর এই সংকটের সময় যারা টার্কি থেকে পেঁয়াজ এনেছেন, মায়ানমার থেকে পেঁয়াজ এনেছেন, কেউ কিন্তু প্রফিট করতে পারে নাই। মনে হচ্ছে দাম বেড়েছে, কিন্তু প্রফিটের অঙ্ক কিন্তু খুব বেশি না। ভালো সব আমার সাথে ভালো বলতে পারবে। অতএব আমরা যে জিনিসটা চাই, আমরা আসলে চাই হচ্ছে একটা স্টেবল মার্কেট। যখন স্টেবল মার্কেট থাকে, মানুষ ক্রয় করে বেশি, আমাদের প্রফিট বেশি হয়। যখন এটা ভোলাটাইল হয় মার্কেটটা, তখন কিন্তু মানুষ ক্রয় করে কম, আমাদের প্রফিটটা কমে যায়। অতএব আমরা চেষ্টা করব আগামী বছর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের বাণিজ্য মন্ত্রীর কাছে অনুরোধ, আমরা প্রথমত হচ্ছে এটাকে সংরক্ষণ করার আমরা চেষ্টা করব, আর দ্বিতীয় হচ্ছে আগামী বছর উৎপাদনটা আমরা বাড়াবো, আর আমরা বাইরে থেকে পেঁয়াজ আনতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। কামাল উদ্দিন আহমেদ, মানে একেবারে 30 সেকেন্ড সময় আপনি পাবেন, কি যুক্ত করবেন? কামাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আলাপ সাহেব যেটা বলছেন, আমি সেটি বলছি, স্টোরেজ আমাদের বাড়াইতে হবে। 1, 2 হলো কস্ট অফ কাল্টিভেশন, যেটি আমি শুরু করেছিলাম, যে সঠিক দামটি নির্ধারণ করলে পরে কৃষকরা নিজেরাই স্টোর করবে, এবং আমাদের ব্যবহারও সেটি একটি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সবজি হিসাবে আলুর বদলে পেঁয়াজ আমার ঘরে খাইতে দেখি আমি। আমরা একটু হারুন ভাইয়ের কাছে যাব। হারুন ভাই, মানে আমরা আসলে বিরতিতে যাওয়ার আগে আপনাকে বলেছিলাম যে আপনার সেই রাজনাথ সাহা একটু যোগাযোগ করতে, কোনো তথ্য পেয়েছেন কিনা? আমি এইমাত্রই যোগাযোগ করলাম ভারত কাস্টমসের সঙ্গে, এবং ওখানকার এক্সপোর্টারের সঙ্গে যোগাযোগ করেছি, বাট আমাদের এইরকম কোনো তথ্য তারা দিতে পারে নাই এখন পর্যন্ত। কোনো মেইল কিংবা কোনো পেপারস এখনো আসে নাই, তবে আশ্বস্ত করলো কালকে নাকি আসবে, পরশুদিন থেকে তারা মাল এক্সপোর্ট করবে, আশ্বস্ত করেছে। এখন পর্যন্ত আমরা কোনো পেপারস হাতে পাই নাই। ওকে, আমরা কামাল ভাই একদম 20 সেকেন্ড সময় আপনি পাবেন। মানে কি বলছিলাম যে এখন এটি অবশ্যই এটা বন্ধ করতে হবে। আগামী বছর আমরা দেখতে চাই না এই ধরনের ক্রাইসিস হয়। স্টোরেজ বাড়ানো এবং এরিয়া অফ কাল্টিভেশন বাড়ানো, চাষাবাদের এরিয়া বাড়ানো, এবং স্যার যেটা শামসুর রহমান স্যার বলছেন যে আমরা উচ্চ ফলনশীল যে জাত সেটিরও চাষ করে আমরা নিজেদের পেঁয়াজ নিজেরই উৎপাদন করা সম্ভব। 10 থেকে 12 লাখ টন খুব বেশি ঘাটতি না, সেটি করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছিল আজকের আয়োজন, এবং আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই।